আজ অনেকটা দেরি হয়ে গেল। মহারানী কতবার কইয়া দিছিল যেন তাড়াতাড়ি রাজপ্রাসাদে পৌঁছায়া যায়। সোনালি, হাতে কিন্তু আর সময় খুব বেশি নেই, আর তাই যা করার আমাদের এই সময়ের মধ্যেই করতে হবে। আর শোনো, সব কিছু আমার উপর ছেড়ে দিলে চলবে না। এরপর প্রহরী সেনাপতি মশাইকে সেই খাবারটা দিয়ে যখনই কারাগার থেকে বের হতে যাবে তখনই তার চোখ পড়ে মেঝেতে, আর সে দেখতে পায় সেখানে কিছু একটা পড়ে আছে। এটা কি হলো? প্রহরীটা তো ওই কানের দুলটা উঠিয়ে নিয়ে চলে গেল। আর ওই কানের দুলটা তো আমার জামিনীর। কাল রাতে তো জামিনী আমার সাথে দেখা করতে এসেছিল। দাসী, তুই ওকে বলে দে আমি এখন ওর সাথে কোনো কথা বলতে চাই না। ও যা করেছে এরপরে ওর সাথে কথা বলতে আমার রুচিতে বাধে। ও আমার বিশ্বাসটাকে ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, আর তাই কোন মুখে ও আবার আমার সাথে কথা বলতে এসেছে? আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না। ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বল। মা, আমি তোমার পায়ে পড়ি। আমি জানি আমি অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, কিন্তু তাই বলে তুমি আমার সাথে কথা বলবে না মা। তুমি আমাকে শাস্তি দাও, লাগলে আরো শাস্তি দাও, যা খুশি তাই করো, তাও আমার কথাটা একটু শোনো, দোহাই লাগে তোমার। ফুলকুমারী জয়ীর দিকে ঘুরে তাকায়। জয়ী, কি এমন বলবে তুমি যার কারণে আমাকে তোমার সাথে কথা বলতেই হবে? নিশ্চয়ই তুমি এমন কিছু করবে যাতে আবার আমার চাঁদনির বিবাহে বাধা সৃষ্টি হয়, তাই তো? নিশ্চয় আমার কাছে কাকতি মিনতি করবে, আমাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করবে। এসবই তো বলতে এসেছো তুমি, তাই না? না মা, না, তুমি ভুল করছো। এখন আমি তোমাকে কোনো ভুলভাল কিছু বোঝাতে এখানে আসিনি, আর চাঁদনির বিয়েতে আমি কোনো বাধা সৃষ্টি করতেও চাই না। বিশ্বাস করো আমায় তুমি। তাহলে কেন তুমি এসেছো বলো আমার কাছে? ও আচ্ছা, নিশ্চয় তোমার আরো বড় কিছু আবদার আছে, তাই তো? কারণ তুমি তো বড্ড লোভী একটা মানুষ। মা, তুমি আমাকে লোভী বলো আর যাই করো, তাতে আমার কোনো আপত্তি নেই। আসলে তো এইটা সত্য, আমি লোভের পরিচয়ই দিয়েছি। আর তাই তো না বুঝে সিংহাসনের লোভ করেছিলাম। ভেবেছিলাম রূপনগর রাজ্য যেহেতু আমি পাবো না, তাহলে চন্দননগর রাজ্যের সিংহাসনটা আমাকে হাতাতে হবে। তাই তো আমি রাজকুমার প্রীতমকে বিবাহ করতে চেয়েছিলাম। কিন্তু মা, বিশ্বাস করো, যখন সবার সামনে সব সত্যিটা চলে এসেছে তখন আমি ভীষণ লজ্জা পেয়েছি। আমি তো ভেবেছিলাম আমি যা করেছি এটা হয়তো কেউ জানতে পারবে না, কিন্তু পরবর্তীতে আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমার মধ্যে অনুশোচনা কাজ করেছে। আমি নিজে নিজে বুঝেছি যে আমি যা করতে যাচ্ছিলাম সেটা ঠিক নয়, আর তাই তো আমি নিজেকে শুধরাতে চাই। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। জয়ী, কি মনে হয় তোমার? আমাকে বোকা মনে হয় তোমার? তুমি এখন নিজের ভুল বুঝতে পেরে আমার কাছে কেন ক্ষমা চাইতে এসেছো সেটাকে আমি বুঝি না? আমি খুব ভালো করেই জানি তুমি আবার নতুন কোনো চাল চালার জন্য সবার সাথে এরকম ভালো আচরণ করে ক্ষমা চেয়ে নিচ্ছ যেন আমরা তোমাকে বিশ্বাস করি, তাই না? কিন্তু তুমি যা করেছো সেটা যে ক্ষমার অযোগ্য। আমি জানি মা, আমি যা করেছি সেটা ক্ষমার অযোগ্য, কিন্তু মা, মানুষ তো ভুল করতেই পারে, তাই না? আর তাছাড়া এর আগে তো আমি কখনো কোনো ভুল করিনি, এই প্রথম একটা ভুল করেছি। এখন আমি এই ভুল বুঝতে পেরেছি, আর আমি ভুলটাকে শুধরে নিয়ে নিজেকে পরিবর্তন করতে চাইছি। আর তোমরা যদি আমাকে সেই সুযোগটাই না দাও তাহলে আমি কি করে নিজেকে পরিবর্তন করব বলো? তোমরা যদি আমাকে ক্ষমা করো তাহলে আমি সত্যি সত্যি আমার মন থেকে সব লোভ, হিংসা সব কিছু দূর করে দিয়ে একটা ভালো মানুষ হতে চাই। ওদিকে যামিনী জয়ীর কক্ষে যায়, কিন্তু সেখানে গিয়ে জয়ীকে সে কোথাও দেখতে পায় না। এ কি, সকাল সকালে মেয়েটা আবার কোথায় গেল সবার চোখ ফাঁকি দিয়ে? মেয়েটার সাথে কথা বলতে এলাম এখানে, এখানে এসে দেখছি মেয়েটি তোর কক্ষে নেই। কোথায় গেল তাহলে? আর তাছাড়া আমি জয়ীকে খুব ভালো করে চিনি, ও তো এত সকাল সকাল ঘুম থেকে ওঠে না। ভাবলাম এই কক্ষে এসে হয়তো বা ওকে একা পেয়ে যাব, ওকে হয়তো আমাকেই ডেকে তুলতে হবে, কিন্তু ডেকে তোলা তো দূরের কথা, ও তো এখন ওর কক্ষেই নেই। তাহলে ওকে আমি এখন কোথায় খুঁজবো?
কি জানি কোথায় গেল মেয়েটা। কাল রাতে ওর বাবার সাথে আমার যেভাবে কথা হয়েছে, ওর বাবা তো আমাকে জয়ীকে বেশ কিছু কাজ করতে শিখিয়েছে। সেসব কিছু তো আমাকে এখন ওকে জানাতে হবে, কিন্তু আমি তো এখন পর্যন্ত ওকে কোনো কিছুই জানাতে পারলাম না। আর তাছাড়া ওকে সব কিছু বুঝিয়ে দিয়ে আবার আমাকে অন্য একটি কাজে বেরোতে হবে, কারণ আমার স্বামীকে তো ওই কারাগার থেকে যে করেই হোক বের করতে হবে। কিন্তু জয়ীকেই যদি না পাই তাহলে ওকে বুঝাবো কি করে, আর ওকে কি কি কাজ করতে হবে এসবই বা কি করে বলবো। আচ্ছা, আমি এক কাজ করি, আমি বরং একটু ওদিকটাতে এগিয়ে গিয়ে দেখি যে আসলে জয়ী কোথায় গেল। না 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 না, এখন যদি আমি জয়ীকে খুঁজতে রাজপ্রাসাদের এখানে ওখানে যাই তাহলে কারো নজরে পড়ে যেতেই পারি, তখন আবার বিপদ হয়ে যাবে। আমি বরং এক কাজ করি, আমি বরং ওর জন্যই কক্ষেই অপেক্ষা করি। হয়তো বা ও কিছুক্ষণের মধ্যে এই কক্ষে ফিরে আসবে, আর তখন আমি ওকে সব কিছু বুঝিয়ে দিয়ে তাড়াতাড়ি করে এই রাজপ্রাসাদ থেকে বের হব, আর আমার পরবর্তী কাজগুলো আমি করব। এ কথা বলে যামিনী জয়ীর কক্ষেই অপেক্ষা করতে থাকে। কি হলো কি গো, এদিকের কাজ কতটুকু গোছালে? আমার কাজ কতটুকু গোছানো হয়েছে সেই প্রশ্ন করার আগে তুমি বলো তো মহারাজ, তুমি তোমার কাজ কতটুকু গুছিয়েছো? আমি আমার প্রায় সব কাজ গুছিয়ে নিয়েছি। ইতিমধ্যে নিমন্ত্রণের পালা সম্পূর্ণ করেছি। রাজ্যের গণ্যমান্য ব্যক্তিদের সাথে কিভাবে আমাদের রাজকুমার প্রীতমের বিবাহ অনুষ্ঠান হবে সে সব কিছু নিয়ে আলোচনা করেছি। এমনকি কোথা থেকে কি আনা হবে সে সব কিছু করা হয়ে গেছে। খাবারের আয়োজন থেকে শুরু করে সব কিছু আমি সম্পূর্ণ করে ফেলেছি। এখন সামান্য আর কিছু কাজ বাকি আছে, সেগুলো আমি খুব অল্প সময়ের মধ্যেই সেরে ফেলতে পারবো। এখন তুমি তোমার কাজের হিসেব দাও তো আমাকে। বাবা, তুমি তো দেখছি আমার কাজের হিসেব চাচ্ছ। ঠিক আছে, তুমি যেহেতু তোমার কাজের হিসেব আমাকে দিলে, আমাকেও তো দিতে হবে, তাই না? আমি রাজপ্রাসাদে ফিরে এসে রাতের মধ্যে দাসীদের নিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি। চাঁদনিকে কি পাঠাতে হবে রাজকুমারের জন্য, কি পোশাক প্রস্তুত করতে হবে, সব কিছু গোছানো হয়ে গেছে। আর সকাল সকাল মালিনী দিদি চলে আসারও কথা, সেও হয়তো কিছুক্ষণের মধ্যে চলেও আসবে। আর বাকি যে কাজগুলো আছে সেগুলো মালিনী দিদি, দাসী আর আমি সবাই মিলে আজকে রাতের মধ্যেই সেরে ফেলবো। আমার কাজের দিকটা নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না। বাহ, তাহলে তো হয়েই গেল। আমার কাজও মোটামুটি গোছানো হয়ে গিয়েছে। এখন তাহলে আর কোনো চিন্তা নেই। হাতে এখনো আরও একটা দিন সময় আছে, তাহলে বাকি কাজটুকু একদিনের মধ্যে হয়ে যাবে। কিন্তু রাজকুমার প্রীতম কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। তাকে কি করে দেখতে পাবে বলো? সে তার বিয়ের ব্যাপার নিয়ে বড্ড ব্যস্ত আছে। নিজের বন্ধু বান্ধব কাকে কিভাবে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ করবে সেই সব নিয়েই পরিকল্পনা করছে। আর তাছাড়া রাজকুমার প্রীতম তো ভীষণ খুশি, সে তার ভালোবাসার মানুষকে এতদিন পরে নিজের করে পেতে চলেছে। জানো, যখনই রাজকুমার প্রীতমের ওই হাসি মাখা মুখখানা আমি দেখি, তখনই আমার মনটা না খুশিতে ভরে যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। সত্যি বলতে আমরা পিতামাতা হয়ে যদি সন্তানদেরকে খুশি করতে পারি বা সুখী করতে পারি তাহলেই আমাদের সব থেকে বড় আনন্দ, তাই না? যাই হোক, আমি বরং একটু প্রীতমের কক্ষে যাই, প্রীতমের সাথে একটু কথা বলে আসি। যে কাজটুকু বাকি আছে সেই কাজে আমার প্রীতমের সাহায্যের প্রয়োজন। ঠিক আছে, তাহলে তুমি প্রীতমের সাথে কথা বলো। আর হ্যাঁ, প্রীতমকে বলে দিও কোনো কিছু যেন বাকি না থাকে, সব কিছু যেন গুছিয়ে ফেলে। আমিও যাই দেখি মালিনী দিদি রাজপ্রাসাদে এলো কিনা, আর বাকি কাজগুলো সেরে ফেলি। কি বলছিস কি তুই মা? ওই জয়ী তোর কক্ষে এসে তোর কাছে ক্ষমা চাইলো আর তুই ওকে ক্ষমা করে দিলি?
কি যে বলো না মা, ক্ষমা করে দেব না। ও যেভাবে আমার কাছে এসে ক্ষমা চাইলো, আমি কিছুতেই ওকে ক্ষমা না করে পারলাম না মা। কিন্তু মা, আমার কি মনে হয় জানিস, আমার মনে হয় ওই জয়ী নিশ্চয় আবার নতুন করে নাটক করছে। তাই তো সে তোর কাছে এসে ক্ষমা চাইছিল, তোর বিশ্বাস অর্জন করে তোকে আবার বড় কোনো বিপদে ফেলবে। চাঁদনি, চাঁদনি মা, তুই কিন্তু ওকে ক্ষমা করিস না, আর হ্যাঁ, ওকে কোনোভাবে বিশ্বাসও করবি না। মা, আমি তো ওকে ক্ষমা করে দিয়েছি। আর সত্যি বলতে জানো, জয়ী যেভাবে এসে আমার সাথে কথা বলল, তাতে করে মনে হলো না যে ও এবার সত্যি সত্যি অভিনয় করছে। আমার মনে হলো সত্যি সত্যি জয়ী এবার অনুতপ্ত হয়েছে। আর তাই তো আমি ওকে ক্ষমা করেছি মা, বিশ্বাস করেছি। কিন্তু যাই হোক না কেন চাঁদনি, ওই জয়ী যতই তোর কাছে ক্ষমা চাক আর তোর কাছে এসে কাকুতি মিনতি করুক না কেন, তুই কিন্তু ওকে একেবারে বিশ্বাস করবি না। আর হ্যাঁ, ওর থেকে দূরে দূরে থাকবি। ওই মেয়েকে বিশ্বাস নেই। কিন্তু মা, আমার তো সেটা একবারের জন্য মনে হচ্ছে না। ওর চোখ যে অন্য কথা বলছিল। দেখ চাঁদনি, আমি তোকে ছোট থেকে বড় করেছি। তোর জন্মদাত্রী মা না হলেও আমি তো তোর মা, তাই না? আর তাই আমার কথাটা শোন মা, ওই জয়ী যাই হোক না কেন, ভালো হোক আর মন্দ হোক, সেসব আমি জানি না। আমি শুধু জানি তুই ওর সাথে যত পারিস কম মিশবি আর ওর কাছ থেকে দূরে দূরে থাকবি, ওকে বিশ্বাস করবি না। আর এটাই আমি চাই। আর হ্যাঁ, এই দেখ, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি খাবারটুকু খেয়ে নে। তোকে খাবারটা খাইয়ে আমি একটু গ্রামের দিকে যাব। কি বলছো কি মা? গ্রামের ওদিকে যাবে? কিন্তু হঠাৎ কেন? এই যে বোকা মেয়ে, তুই ভুলে গেছিস আর একটা দিন পরেই তোর বিবাহ। সবাইকে নেমন্তন্ন করা হয়ে গেছে। আর মহারানী আমাকে বলল, আমাদের গ্রামেরও যদি কারো নেমন্তন্ন করার থাকে তাদেরকে নেমন্তন্ন করে আসতে। তাই আমি চাইছি মিনা আর বোম্বল, ওদের দুজনকেও এই বিয়েতে নিমন্তন্ন করব। আর শুধু তাই নয়, আমাদের পরিচিত আরও কয়েকজন যারা আছে তাদেরকেও নিমন্তন্ন করব। আমি চাই সবাই এসে তোকে আশীর্বাদ করে যাক। সত্যি সত্যি বলছো মা? মিনা, বোম্বল, ওরাও ওরাও আমার বিয়েতেই রাজপ্রাসাদে আসবে? ওদেরকে কতদিন দেখি না বলো তো। ওদের সাথে দেখা হলে আমার ভীষণ ভালো লাগবে মা। কতদিন পর ওদের দুজনকে দেখবো বলো তো। হ্যাঁ রে মা, আমি তো জানি। আর সেই জন্যই আমি ওই গ্রামের সবাইকে নেমন্তন্ন করতে যাব। এখন তুই যত তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করবি, তত তাড়াতাড়ি আমি বের হতে পারবো। আমার তো কোনোভাবে বিশ্বাস হয় না জয়ী, যে তুমি কখনো ভালো মানুষ হতে পারো। মা, আমি তোমার কাছে খুব বেশি কিছু চাচ্ছি না, শুধুমাত্র একটু ক্ষমা চাইছি। তুমি আমাকে ক্ষমা করে একবার দেখো। আমি যদি এরপর সত্যি কোনো অপরাধ করে থাকি, তাহলে তুমি এবার আমাকে এমন শাস্তি দেবে যেটা আমি মাথা পেতে নেব। আর কখনো কোনোদিনও তোমার কাছে ক্ষমা চাইতে আসবো না মা। জন্মের পর থেকে তো আমি তোমাকে মা বলে জেনেছি। মায়ের কাছে সন্তানের এইটুকু ভুল কি সত্যি ক্ষমার অযোগ্য? তুমি আমাকে ক্ষমা করবে না মা? এবার জয়ীর কথা শুনে আর তার কাকুতি মিনতি আর চোখের জল দেখে ফুলকুমারীর মনে ভীষণ মায়া হয়। জয়ী, ঠিক আছে, তুমি যেহেতু এত করে বলছো, আমি তোমায় ক্ষমা করে দিতে পারি। তবে তোমাকে আমিও বলে দিচ্ছি, এরপর এমন কিছু করো না যাতে আমার চাঁদনি বা রাজকুমার প্রীতম কারো কোনো ক্ষতি হয়ে যায়। আর আমি যদি বুঝতে পারি যে তোমার দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে, সেদিন কিন্তু তোমার চোখের জল আর কাকুতি মিনতি এসব আমাকে গলাতে পারবে না। তোমাকে তখন আমি এমন শাস্তি দেব যে তুমি কল্পনাতেও ভাবতে পারবে না। আর তাই এ ভুল কখনো করো না। আমি তোমার শর্ত মেনে নিলাম। আমি সত্যি বলছি, আমি কখনো কোনোদিন আর কোনো খারাপ কাজ করব না মা। আমি কথা দিচ্ছি। আর এর অন্যথা যদি হয়, তুমি আমাকে তোমার মনের মতো শাস্তি দিও। এখন বলো মা, তুমি কি আমায় ক্ষমা করে দিয়েছো? আমি চাঁদনির কাছেও ক্ষমা চেয়েছি, ও আমাকে ক্ষমা করে দিয়েছে। এখন তুমি আমাকে যদি ক্ষমা করে দাও, তাহলে আমি শান্তি পাবো। ঠিক আছে, আমি তোকে ক্ষমা করে দিলাম। কিন্তু জয়ী মা, তুই মনে রাখিস, এবার আর কোনোভাবে ভুল করিস না। আমাদের কারোর সাথে আর প্রতারণা করিস না কিন্তু। করবো না মা, করবো না। আর কারোর সাথে কোনো প্রতারণা করবো না। আমি নিজেকে শুধরে নেব। আর আমি সত্যি খুব খুশি হয়েছি যে তুমি আমাকে এত কিছু
ওদিকে যামিনী দূর থেকে জয়ী আর ফুলকুমারীর সব কথা শোনে। এ কি দেখছি আমি, আমার জয়ী এসে কিনা মহারানীর কাছে কাকুতি মিনতি করে ক্ষমা চাইছে, আর মহারানীকে দেখছি ওর কথার জালে ফাঁসিয়ে ঠিকই মাপটা করিয়েও নিল। সত্যি মেয়েটার বুদ্ধি খুলেছে, সে নিজে থেকে এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। এটা তো আমি ভাবতেই পারিনি। আমি তো ভেবেছি জয়ীকে আমার মনে হয় সব কিছু আলাদা আলাদাভাবে শিখিয়ে দিতে হবে, কিন্তু ও যে বুদ্ধি করে নিজে থেকে এসে নিজের জায়গা পাকাপাকি করে নিচ্ছে দেখে আমার ভীষণ ভালো লাগছে। তাহলে এখন জয়ীর সাথে আর কোনো কথা না বলে আমি বরং আমার দ্বিতীয় কাজটির দিকে এগিয়ে যাই, আর সেই কাজটি করে এসে না হয় জয়ীর সাথে পরে আলাদাভাবে কথা বলে নেব। হ্যাঁ, তাই বরং করি আমি। এই কথা বলে যামিনী আর একটু দেরি না করে তাড়াতাড়ি করে রাজপ্রাসাদ থেকে বেরিয়ে যেতে থাকে, কিন্তু তখনই একজন প্রহরী এসে যামিনীর সামনে তার পথ আটকে দাঁড়ায়। যামিনী থমকে দাঁড়ায়। এ কি প্রহরী, তুমি হঠাৎ করে আমার সামনে এসে দাঁড়ালে আমার পথ আটকিয়ে? কি হয়েছে কি? আমাকে ক্ষমা করবেন, আপনাকে এখন রাজপ্রাসাদের বাইরে কোথাও যেতে দেওয়া হবে না। আপনাকে বেশ খানিকটা সময় রাজপ্রাসাদে থাকতে হবে। কেন বেশ খানিকটা সময় আমাকে রাজপ্রাসাদে থাকতে হবে কেন? আর তাছাড়া আমি রাজপ্রাসাদে এসেছিলাম বিশেষ একটি দরকারে, আর আমার সে কাজ সম্পন্ন হয়েছে। এবার আমি প্রাসাদে ফিরে যাব, আমাকে যেতে দাও, সরে যাও আমার সামনে থেকে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে কোনোভাবে এই রাজপ্রাসাদ থেকে কোথাও বের হতে দিতে পারবো না। উপর থেকে আদেশ আছে। আর শুধু আপনি কেন, দাসী প্রহরী সহ এই রাজপ্রাসাদ থেকে একটা কাকপক্ষীও বেশ খানিকটা সবার জন্য রাজপ্রাসাদে বাইরে যেতে পারবে না। আমি বুঝতে পারছি না তোমরা হঠাৎ করে এমনটা কেন করছো। আমার বাইরে বিশেষ একটু কাজ আছে, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি আমার পথ আটকাতে পারো না। প্রয়োজন হলে আমি আবার নয় রাজপ্রাসাদে ফিরে আসবো, তাও আমাকে যেতে দাও, সরে যাও আমার পথ থেকে। না, আপনি আপনার কাজ পরে করবেন, কিন্তু তারপরও এখন এই মুহূর্তে রাজপ্রাসাদের বাইরে যেতে পারবেন না। আপনাকে রাজপ্রাসাদের ভেতরেই থাকতে হবে। ব্যাপারখানা কি হলো, হঠাৎ করে আমাকে রাজপ্রাসাদের বাইরে যেতে দেওয়া হচ্ছে না কেন? আর এই প্রহরী তো বলছে শুধু আমার নয়, রাজপ্রাসাদের কেউ নাকি এখন এই মুহূর্তে বাইরে যেতে পারবে না। তাহলে রাজপ্রাসাদে হঠাৎ করে কি এমন ঘটলো যে রাজপ্রাসাদের বাইরে কেউ যেতে পারবে না? আর তাছাড়া সেনাপতি মশাই তো আমাকে বারবার বলে দিয়েছে আমাকে একজনের সাথে দেখা করতে হবে। তাহলে এখন আমি কি করে তার সাথে গিয়ে দেখা করব? তবে কি আর করার, যেহেতু রাজপ্রাসাদ থেকে বের হতে দিচ্ছে না, তাহলে প্রাসাদে একটু থেকেই দেখি না কি কারণে, কি প্রয়োজনে তারা আমাকে এইভাবে আটকাচ্ছে। প্রয়োজন হলে আমি না হয় বিকেল বেলা গিয়ে আমার পরবর্তী কাজটা সেরে আসবো। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।